এটা আসলে আমি দেখছি বেশ কয়েকদিন যাবত বা কয়েকবার দেখলাম যে অনেক সম্মানিত ট্রেনার তাদের খুব চমৎকার চমৎকার কিছু ইনফরমেশন দিয়ে বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিংটা করায়। তো এটা আমি আসলে আমার জায়গা থেকে একটু এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট, যে বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিংটা করানো। এবং এটা আমি আহ ট্রাই করি যে যতজন ফরএভার লিভিং প্রোডাক্টস যতজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে প্রত্যেকে শুরুতে এই ট্রেনিংটা করুক। কারণ আমরা যেই ট্র্যাকে বিজনেস করি, নেটওয়ার্ক মার্কেটিং, এই ট্র্যাক সম্পর্কে যদি আমার একেবারে বেসিক ধারণা না থাকে, তাহলে আপনি ফরএভার লিভিং এর থেকে, যেহেতু ফরএভার লিভিং একটা পাওয়ারফুল কোম্পানি, ফরএভার লিভিং এর পাওয়ারফুল মার্কেটিং প্ল্যান আছে, ফরএভার লিভিং এর পাওয়ারফুল প্রোডাক্ট আছে, সেই হিসাবে আপনি কিন্তু বিজনেস করে যেতে পারবেন। বাট আপনি যদি বিগ বিজনেস করতে চান, তারপর যদি প্ল্যান থাকে হ্যাঁ আমি আগামী 1 বছর পরে ফরএভার লিভিং থেকে 2 কোটি টাকা ইনকাম করব, তাহলে কিন্তু আপনাকে বিগ বিজনেস চিন্তা করতে হবে। যদি আপনি বিগ বিজনেস করতে যান তাহলে কিন্তু আপনাকে স্পেসিফিক বিএ প্রফেশনাল হইতে হবে। প্রফেশনাল হওয়ার জন্য আপনাকে কিন্তু ফরএভার লিভিং এর প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, কোম্পানি সম্পর্কে জানতে হবে, সিস্টেম সম্পর্কে কিন্তু আপনার জ্ঞান থাকা খুব গুরুত্বপূর্ণ। দেখেন নেটওয়ার্ক মার্কেটিং আমরা যখন শুরু করি, ফরএভারের প্ল্যাটফর্ম আমরা যখন বাংলাদেশি বিশেষ করে যখন ফরএভারের কথা কাউকে বলি, তখন কিন্তু মানুষ বলে ও নেটওয়ার্ক মার্কেটিং, এমএলএম, আরে এগুলো বহুত করে আসছে। তো এই যে প্রশ্নের যে নেগেটিভিটিটা, এইটা আপনি কিভাবে ওভারকাম করবেন যদি আপনার মধ্যে আপনার বেসিক ধারণাটা না থাকে। নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যদি আপনার বেসিক ধারণা না থাকে, আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা কোত্থেকে আসছে, এটা কি হুট করে চলে আসছে কিনা, এটার পলিসিটা কি, বা কিভাবে এটা আবিষ্কার হয়েছে, কেন নেটওয়ার্ক মার্কেটিং এর দরকার হলো। মার্কেটিং এ তো অনেক পলিসি আছে, যেমন আমরা ট্রেডিশনাল মার্কেটিং এর কথা বলি, কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিংটা দরকার কেন হয়েছে, কেন প্রয়োজন আসছে, এটার কিছু থিওরিটিক্যাল, একেবারে থিওরিটিক্যাল কিছু মানে বিউটি আমরা দেখবো মূলত। তো বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং এটা 2টা পার্ট মূলত। আমি ব্যক্তিগতভাবে যখন ট্রেনিং করার সুযোগ পাই, তো সেক্ষেত্রে আমি 2টা পার্ট নিয়ে আলোচনা করি। তার মধ্যে আমরা আজকে একটা থিওরিটিক্যাল বিউটিটাই মূলত দেখবো নেটওয়ার্ক মার্কেটিং, যে থিওরিটিক্যাল বিউটিটা কি, আসলে কি, এটা কি শুধু লোকমুখে প্রচলিত একটা মার্কেটিং সিস্টেম, নাকি এটার থিওরিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড আছে। আমরা মূলত সেই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাই মূলত জানবো। নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে, যে হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, এটা কি মূলত, এটা কি, এইটার জন্য আমার কাছে মনে হয়েছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সংজ্ঞা হচ্ছে জন মিল্টন ফগ। এই ভদ্রলোক নেটওয়ার্ক মার্কেটিং এর সংজ্ঞাটা দিয়েছেন। সংজ্ঞাটা হচ্ছে কি, নেটওয়ার্ক মার্কেটিং কম্বাইন্স টু অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্সেস এট আওয়ার ওয়ার্ক ইন আওয়ার ওয়ার্ল্ড টুডে, নেটওয়ার্কিং এন্ড মার্কেটিং। অর্থাৎ আমরা যদি দেখি যে আমরা যদি আমেরিকার কথা বলি, আমেরিকা বলা হয় বিশ্বের অন্যতম বৃহৎ পরাশক্তি। কেন পরাশক্তি? কাদের কারণ হচ্ছে কি, তাদের হাতে কিন্তু শক্তি এক জিনিস, পরাশক্তি কিন্তু আরেক জিনিস। মানে যারা স্বয়ং সম্পূর্ণ তাদেরকে পরাশক্তি বলা হয়। কয়েকটা শক্তি মিলে কিন্তু মূলত পরাশক্তি হয়। তো নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে কি, বর্তমান সময়ের ওয়ার্ক রিলেটেড যতগুলো পাওয়ার ফোর্স আছে, এমন 2টা মোস্ট পাওয়ার ফোর্স কে একত্রিত করছে নেটওয়ার্ক মার্কেটিং, যার একটা হচ্ছে নেটওয়ার্কিং এন্ড মার্কেটিং। এই 2টা শক্তিশালী পাওয়ার ফোর্স। এগুলো কেমন, আমি যদি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে নেটওয়ার্কিং এর পাওয়ারটা কেমন, দেখেন আপনার জ্ঞান আছে, বাট আপনার নেটওয়ার্ক যদি না থাকে, আপনি কিন্তু এই জ্ঞান কোনো কাজে লাগাতে পারবেন না। কোনো অ্যাডমিনিস্ট্রেশন চলবে না যদি আপনার নেটওয়ার্কিং না থাকে। ব্যাপারটা কেমন, আমি আপনাকে আরো সিম্পল একটা এক্সাম্পল দেই। যেমন ধরেন, উইথ ডিউ টু রেসপেক্ট, সবার প্রতি আমার শ্রদ্ধা রেখে বলতেছি, যেমন ধরেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একজন শিক্ষক যদি আজকে টিভিতে একটা ঘোষণা দেয় যে আগামীকাল এই পল্টন ময়দানে আমি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো, ঢাকা ভার্সিটির ওই প্রফেসর, ডক্টরেট করা একজন ভদ্রলোক, উনি যদি এই অ্যানাউন্স দেয় যে আগামীকাল আমি পল্টন ময়দানে জনসভা করব বা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো পলিটিক্স সম্পর্কে, আচ্ছা বলেন তো কতজন লোক হইতে পারে? কত, 100, 200, 500, এর বেশি কিন্তু আসবে না, তাই না? আচ্ছা, উনি কিন্তু অনেক বিজ্ঞ লোক, উইথ ডিউ টু রেসপেক্ট। এবার শেখ হাসিনা বা খালেদা জিয়া, ওনারা দুইজনের কেউ একজন যদি বলে যে আগামীকাল আমি পল্টন ময়দানে গুরুত্বপূর্ণ না, শুধু রাজনৈতিক বক্তব্য রাখবো,
তাহলে বলেন লোকজন কত হবে? লাখ লাখ মানুষ হবে। তাহলে ব্যাপারটা এখান থেকে কি ক্লিয়ার হইলো? আপনার জ্ঞান আছে বাট আপনার নেটওয়ার্ক নাই, এই জ্ঞান কিন্তু আপনি ওইভাবে বন্টন করতে পারবেন না। তার মানে এখান থেকে কিন্তু নেটওয়ার্কিং এর পাওয়ারটা আপনি বুঝতেছেন। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিঃসন্দেহে নিশ্চয়ই ওই ঢাকা ভার্সিটির ভদ্রলোকের চেয়ে পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে তো খুব কম জানে, বাট শেখ হাসিনার নেটওয়ার্ক আছে। সেই হিসাবে শেখ হাসিনা তার এই জ্ঞানটা যেভাবে বন্টন করতে পারবে, ওনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের যে জ্ঞানটা বন্টন করতে পারবে, ওইটা কিন্তু উনি করতে পারবে না ওই ভার্সিটির প্রফেসর। তার মানে নেটওয়ার্কিংটা কত পাওয়ারফুল। এবং মার্কেটিং কথা যদি আমরা বলি, মার্কেটিংটা পৃথিবীতে এখন, আগের কালে দেখা গেছে কলোনিয়ালিজম যে কারণে উঠে গেল, যে মার্কেটিংটা আগে কিন্তু দেশ দখল হইতো। বলা হইতো যে ব্রিটিশ সূর্য কখনো অস্ত যায় না। কেন? কারণ সূর্য উঠতো যে দেশ দিয়ে, ওই দেশও ব্রিটিশদের আন্ডারে ছিল। যে দেশে সূর্য ডুবতো ওই দেশও কিন্তু মানে ব্রিটিশদের আন্ডারে ছিল। এই জন্য বলা হয়তো ব্রিটিশদের সূর্য কখনো ডুবে না। বর্তমান সময় কিন্তু টোটাল প্ল্যানটাই চেঞ্জ। এখন কিন্তু মানুষ দেশ দখল করে না। এখন আমেরিকা ওয়ার্ল্ডের নাম্বার 1 কেন? চায়না ওয়ার্ল্ডের নাম্বার 2 কেন? কারণ তারা কি খুব বেশি দেশ দখল করে রাখছে? না, তারা মার্কেট দখল করে আছে। কে কতগুলো কান্ট্রির মার্কেট দখলে আছে, এটাই কিন্তু মূল পলিসি। তার মানে বোঝা যাচ্ছে বর্তমান সময়ের যে ওয়ার্ক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যে দুইটা পাওয়ারফুল ফোর্স, এই দুইটা পাওয়ারফুল ফোর্সকে কম্বাইন্স করছে নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে বোঝেন এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা মূলত কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল একটা সিস্টেমের সাথে আপনি আছেন, যেখানে নেটওয়ার্কিং এন্ড মার্কেটিং এর মতো দুইটা জিনিসকে একসাথে আপনি পাচ্ছেন। আসেন আমরা একটু নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমরা একটু সামনের দিকে আগাই। পাওয়ার অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং পাওয়ার আমরা জানি, যেমন আমাদের যে ভদ্রলোককে সবাই আমরা চিনি, ফিলিপ কটলার, ওনাকে মার্কেটিং এর গুরু বলা হয়। ওনার কথা হচ্ছে দ্য ফিউচার বিলংস টু নেটওয়ার্ক। মানে ওনার একটা 45-50 মিনিটের একটা প্রোগ্রাম আমি দেখছিলাম। তুমি ওই 45-50 মিনিটের প্রোগ্রামে না হলে 10 বার কথাটা বলছে, দ্য ফিউচার বিলংস টু নেটওয়ার্ক, ফিউচার বিলংস টু নেটওয়ার্ক, ফিউচার বিলংস টু নেটওয়ার্ক। মানে নেটওয়ার্ক আপনার ভবিষ্যতের জন্য আশীর্বাদ। মানে ব্যাপারটা কেমন? আমি, আমার বাবা, উনি একটা 7 নম্বর সেক্টরে ধরেন একটা বাড়ি করে গেল, 4 তলা একটা বাড়ি করে গেল। এটা নিঃসন্দেহে অনেক ভ্যালুয়েবল আমাদের জন্য। আর আমি আমার জায়গা থেকে একটা নেটওয়ার্ক করে গেলাম, এইটা কিন্তু আমার বাবার ওই 7 তলার বাড়ির চেয়ে, 7 নম্বর সেক্টরে 4 তলা বাড়ির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কারণ হচ্ছে আমি নেটওয়ার্ক করতেছি কার সাথে? মানুষের সাথে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানব সম্পদ। আমি মানব সম্পদকে আমার সাথে অ্যাটাচ করে রাখতেছি নেটওয়ার্কের মাধ্যমে। আমি বারবার বলছি ফিউচার বিলংস টু নেটওয়ার্ক, ফিউচার বিলংস টু নেটওয়ার্ক। মানে ভবিষ্যৎটা, মানে নেটওয়ার্কটা হচ্ছে ভবিষ্যতের জন্য আশীর্বাদ। সামনের দিকে টোটাল ওয়ার্ল্ডকে ডোমিনেট করবে কারা? যাদের নেটওয়ার্কিং পাওয়ার বেশি, যাদের নেটওয়ার্ক ভালো। চাইনিজ একটা প্রবাদ আছে যে আপনি যদি 1 বছরের জন্য সমৃদ্ধি চান, তাহলে আপনি শস্য রোপণ করেন, ধান গম এগুলো রোপণ করেন। যদি আপনি 10 বছরের জন্য সমৃদ্ধি চান, তাহলে আপনি বৃক্ষ রোপণ করেন। যদি আপনি 100 বছরের জন্য সমৃদ্ধি চান, তাহলে আপনাকে মানুষ রোপণ করতে হবে। মানুষ রোপণ করা মানে হচ্ছে মানুষকে মানব সম্পদে রূপান্তর করতে হবে। আমরা তো তাই করতেছি, তাই না? আমাদের কাজটা তো এইটাই। আমরা অর্ডিনারি কিছু পিপলকে এক্সট্রা অর্ডিনারি লাইফ স্টাইল দিচ্ছি, এটাই তো আমাদের কাজ। তার মানে চাইনিজ প্রবাদে যদি আপনি যান, ফিলিপ কটলারের কথা যদি আমরা যান, দুইটার ক্ষেত্রে বোঝা যায় যে নেটওয়ার্কিং এর পাওয়ারটা কত বড়। আমরা যদি একেবারে মানে বলেন একবারে ব্যক্তিগত মানে এক্সাম্পল যদি আমরা দেখি, একবারে মানে সহজ ভাষায়, দ্য রোল অফ ইন্টারনেট, নেটওয়ার্কিং এর সবচেয়ে বড় একটা এক্সাম্পল ইন্টারনেটের যে রোলটা। এই যে ইন্টারনেটের রোলটা, এক জায়গায় আপনি সুইচ চাপতেছেন, আপনি ফেসবুকে একটা পোস্ট করলেন যে হাই ফ্রেন্ডস বা হ্যালো ডিয়ার বা হাই গুড মর্নিং, এইটা আপনার যদি যে 1000 ফ্রেন্ড আছে, আপনার যে 5000 ফ্রেন্ড আছে, একটা সেন্ড বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই 1000 ফ্রেন্ডের কাছে, 1000 ফ্রেন্ডের ওয়ালে আপনার এই হাই ফ্রেন্ডস লেখাটা চলে গেল। মানে কত পাওয়ারফুল চিন্তা করেন। এইটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর পাওয়ারটা বুঝতে সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে এটা, যে কিভাবে আপনার নেটওয়ার্ক আছে কতজনের সাথে? 1000 পিপলের সাথে।
আপনি একটা হাই লিখলেন 1000 পিপল গেল গা। অথচ এইটা যদি আপনি ইন্টারনেট না থাকতো, নেটওয়ার্ক, আপনাদের নেটওয়ার্ক না থাকতো, তাহলে প্রত্যেককে পার্সোনালি মেসেজ করা লাগতো, হাই গুড মর্নিং, হাই গুড মর্নিং, হাই গুড মর্নিং। এটা করতে হচ্ছে না, কারণ কাজটা কত সহজ হয়ে গেছে, ইজিতে হয়ে গেছে, কম সময় হয়ে গেছে। কেন? বিকজ নেটওয়ার্কিং। আমরা যদি ব্যক্তিগতভাবে আমরা একটা রিসার্চ দেখি যে রেডিও এবং ফেসবুক, আপনাদেরকে একটা ইনফরমেশন দেই যে রেডিও একটা সোশ্যাল মিডিয়া টাইপের ছিল, ফেসবুক এটা সোশ্যাল মিডিয়া। রেডিও যখন আবিষ্কার হইলো, রেডিও তার 50 মিলিয়ন গ্রাহক যোগাইছে ওদের প্রথম 50 বছরে, আর ফেসবুক তার 50 মিলিয়ন গ্রাহক যোগাইছে ওদের প্রথম 5 বছরে। তার মানে হিসাব কিন্তু সহজ। রেডিও ওদের প্রথম 50 বছরে যে বিজনেস করছে, ফেসবুক কিন্তু প্রথম 5 বছরে সেই পরিমাণ বিজনেস করে ফেলছে। তার মানে নেটওয়ার্কিং হচ্ছে এমন একটা জিনিস যে নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনি চাইলে 400 বছরের সম্পদ আপনি চাইলে 4 বছরে করতে পারবেন, যদি আপনার হাতে নেটওয়ার্কিং থাকে। আশা করি নেটওয়ার্কিং পাওয়ারটা মোটামুটি আমরা বুঝে গেছি। মার্কেটিং, ইম্পর্টেন্স অফ মার্কেটিং, এটা আসলে বলার মতো কোনো কিছু নাই, যে কথা আমি প্রথমে বলছি। আগে গেলে মানে বৃহৎ যে দেশগুলো ছিল, বড় যে কান্ট্রি গুলো ছিল, পরাশক্তি যে দেশগুলো ছিল, তাদের কাজ ছিল কি, তারা কথায় কথায় দেশ দখল করত, তাই না? এখন কিন্তু দেশ দখল হচ্ছে না, এখন হচ্ছে কি মার্কেট দখল। এই যে দেখেন কিছুদিন আগে চাইনিজ কোম্পানি হুয়াওয়ে, ডোনাল্ড ট্রাম্প বললো কি, গুগলের যে অ্যান্ড্রয়েড অ্যাপ হুয়াই ইউজ করতে পারবে না। কেন? বিকজ অফ মার্কেটিং। হুয়াই যে পরিমাণ মার্কেট তৈরি করে ফেলছে, এই মার্কেটিং কে বাধাগ্রস্ত করা, অন্য কোনো কারণ কিন্তু নাই। তার মানে এখন আপনাকে ওয়ার্ল্ডে টিকতে হলে মার্কেট দখল করতে হবে, আপনি দেশ দখল করতে পারবেন না। কারণ এখন ইন্টারনেট অ্যাভেলেবল, আপনি অন্য কোনো একটা কাজ, ওপেন কোনো কাজ করতে পারবেন না, তাই না? আপনাকে করতে হবে ভিতরে ভিতরে, যেটা মার্কেট দখল করতে হবে। এই যে ওয়ার্ল্ডের নাম্বার 1 এখন বলা হয় আমেরিকাকে, কেন? শুধু কি অস্ত্র দিয়ে আমেরিকা নাম্বার 1 না, আপনি বাজারে যান, যে প্রোডাক্ট গুলো মানুষ সবচেয়ে বেশি কিনে, কম্পিউটার লাইনে যান, ডেল হচ্ছে কার? আমেরিকার। আপনি ইয়াতে যান, আইফোন আমেরিকার। আপনি যে কোনো কাজে যান, মানুষ জানে আমেরিকার প্রোডাক্ট ভালো, আমেরিকার মার্কেট দখল করে আছে। তার মানে যুদ্ধটা হচ্ছে কোথায় দেখেন, এখন চীনের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছে কোথায়? মার্কেট নিয়ে। গত 200 বছর, মানে গত 20 বছরে বলেন তো, আমেরিকাকে একটা ক্ষেপণাস্ত্র পাঠাইছে চীনে, চীন কি একটা ক্ষেপণাস্ত্র পাঠাইছে রাশিয়াতে? না, জাপানও পাঠায় নাই। তো দেখেন এখন কে ওয়ার্ল্ডের মধ্যে বিট দিবে, এটা নির্ভর করবে কার কতটুকু মার্কেট এরিয়া কাভারেজ করা আছে। বলা হয়ে থাকে আলটিমেট টুল টু ডমিনেট দ্য ওয়ার্ল্ড। আসছে বিশ্বকে যারা শাসন করবে, ডমিনেট করবে, তাদের মধ্যে আলটিমেট টুল হচ্ছে মার্কেটিং। যে কথাটা বারবার বলে আসছে যে মার্কেটিং, আপনার মার্কেট কত বড় এর উপর নির্ভর করবে আপনি কতটুকু ওয়ার্ল্ডকে ডমিনেট করবেন। এবং সহজ কথা বলতে গেলে, আপনি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত স্বপ্নেও যা দেখতেছেন, এভরিথিং ইজ মার্কেটিং, এন্ড মার্কেটিং ইজ এভরিথিং। সহজ কথা হইলো মার্কেটিং ইজ এভরিথিং, এভরিথিং ইজ মার্কেটিং। আপনি হয়তো পড়াশোনা করতেছেন, আপনার আপনার আম্মুর কাছে হয়তো পাশের বাসার কান্টি এসে বললো, ভাবি আমার বাচ্চা তো অনার্স সেকেন্ড ইয়ারে A+ পাইছে, বা আউট অফ 4 এর মধ্যে 3.9 পাইছে। এটাও কিন্তু মার্কেটিং। হ্যাঁ, আপনি হাঁটতেছেন, আপনি কথা বলতেছেন, এই যে একটু আমি বললাম, এটাও কিন্তু মার্কেটিং। তার মানে আপনি যাই করেন না কেন, আপনি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন, এটাও মার্কেটিং। পানি আপনি মুখ ধোন, এটাও মার্কেটিং। আপনি সকালে ক্লাস করতে যান, এটাও মার্কেটিং। কোন বাসে যাচ্ছেন, এটা মানে আপনি টোটালি যাই করেন সবই মার্কেটিং। মার্কেটিং ইজ এভরিথিং, এভরিথিং ইজ মার্কেটিং। সো চাইলেই আপনি এখান থেকে দূরে সরতে পারবেন না, সুযোগ নাই, কারণ সবকিছুই মার্কেটিং। আপনি তো বলতে পারেন, ভাই আমি নেটওয়ার্ক মার্কেটিং করব না, আমি নেটওয়ার্ক মার্কেটিং আমার কাছে ভালো লাগে না। আরে ভাই, ভালো না লাগলেও তো আপনাকে করতে হবে। সাধু ভাই একটা কথা সবসময় বলে, আমার পরিবার লিভিং বিজনেসের আমার মেন্টর, স্পন্সর, সাধু ভাই বলে যে জ্বরের ওষুধ তিতে হইলেও খাইতে হয়। ভাই আপনি আপনি করতেছেন, ভালো লাগবে তাতে কি? আপনি যদি বলেন ভাই আমার ফেসবুক ভালো লাগে না, আমি ওই কবুতরের মাধ্যমে যেভাবে চিঠি পাঠায় আমি ওই জগতে তো ভালো লাগে, আপনার ভালো লাগতে পারে, বাট আপনি যাকে চিঠি পাঠাবেন দেখবেন সে ইতিমধ্যে ওই কবুতর জাতীয় যতদিন লাগে ইতিমধ্যে সে আরো 10-12টা প্রেম করে ফেলছে, তার বিয়ে মনে হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো ডাক বাক্স চিঠি পাঠাইছেন,
তাই না? সেই চিঠি কুয়েত যাবে, সৌদি আরব যাবে, আমেরিকা যাবে, তারপর আপনার অনুভূতি শুনবে, আপনি দেখবেন যে এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। তার মানে আপনি হয়তো ব্যাকডেটেড থাকতে পারেন, বাট সময় কিন্তু ব্যাকডেটেড না। আপনার ভালো লাগে না তাতে কি, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে। আসছে বিশ্বে আপনাদের একটা কথা বলে রাখি, আফটার 2030 2030 সালের পরে মানুষ খুঁজবে কারা নেটওয়ার্ক মার্কেটিং করে। একটা সময় মানুষ কিন্তু দেখেন, আমি এখানে থিওরিটিক্যাল ব্যাপার তো অনেক বড় আলোচনা হয়ে যায়। একটা সময় যখন কম্পিউটার সায়েন্স বাংলাদেশে আসলো, মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে, এই কি পড়ে, কম্পিউটার সায়েন্সে পড়ে, এ কিসে পড়ে, কম্পিউটার সায়েন্স পড়ে, বুয়েট কম্পিউটার সায়েন্সে পড়ে, চুয়েট কম্পিউটার সায়েন্সে পড়ে, ন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স। মানে যারা কম্পিউটার সায়েন্সে পড়ে তাদের কাছে এটা কত, ধরেন এই 10-15 বছর আগের কথা, সবাই কম্পিউটার সায়েন্স নিয়ে খুব একটা মানে ঝামেলার মানে ইয়ের মধ্যে আছে, একটা মানে অন্যরকম একটা ভাবের মধ্যে আছে, কম্পিউটার সায়েন্সে পড়ে। এখন দেখেন কম্পিউটার সায়েন্স মানুষ নেয় না, কারণ কি, অ্যাভেলেবিলিটি। আসছে বিশ্বে 2030 সালে, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আসছে বিশ্বে 2030 সালে দেখবেন বাংলাদেশে মানুষ খুঁজবে কারা নেটওয়ার্ক মার্কেটিং করে। কারণ মানুষ বুঝে যাবে যে দুইটা পাওয়ারফুল ফোর্স যাতে এখানে একত্রিত হয়েছে, আমি যেই কাজই করি না কেন অন্তত পার্ট টাইম আমাকে কোনো ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে অ্যাটাচ হইতে হবে। আর যেহেতু পৃথিবীর নাম্বার 1 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস, মানুষ খুঁজবে কারা ফরএভার লিভিং করে, কারা ফরএভার লিভিং করে, কে ভালো আছে, খুঁজে খুঁজে কিন্তু আপনাকে বের করবে। আপনার ভালো লাগে না তাতে কি, আসছে বিশ্ব আপনি ডমিনেট করতে চাইলে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে, কিছু করার নাই ভাই। আপনি তো বলতেন ভাই তাহলে এক্সাম্পল দেখান, আসেন ট্রেডিশনাল মার্কেটিং কিছু এক্সাম্পল দেখি। থিওরি কিন্তু সবাই ইউজ করতেছে। অ্যাপেক্সে জুতা কিনতে গেলাম ওই দিন, বলতে স্যার আপনার মোবাইল নাম্বারটা দেন, কেন, বলতেছে আমরা আপনার নাম এন্ট্রি করে দিব, তাহলে আপনি যে টাকা দিয়ে জুতো কিনছেন প্রতি 100 টাকায় 1 পয়েন্ট অনুরূপে আপনার অ্যাকাউন্টে জমা হবে। আমি বললাম পয়েন্ট দিয়ে কি হবে, বলছে পয়েন্ট দিয়ে হবে, আপনার যদি 100 পয়েন্ট জমে আপনি নেক্সট প্রোডাক্টে 100 পয়েন্ট দেওয়ার পরে আপনি ওই প্রোডাক্ট 100 টাকা কম পাবেন। এবং আপনি যদি চাইলে আপনার কোনো ফ্রেন্ডকে অ্যাপেক্সের শোরুমে ইনভাইট করতে পারেন, সে যদি কোনো জুতা কিনে, এই জুতাটা যদি আপনার নাম্বারে এন্ট্রি হয় আপনার কিন্তু পয়েন্ট বাড়বে। তাহলে কি হবে, 100 পয়েন্ট হয়ে গেলে আপনি যদি নেক্সট কোনো জুতা কিনেন আপনার 100 টাকা আপনি কমে কিনতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং সিম্পল, সবাই কিন্তু আসতেছে, কেউ প্রত্যক্ষভাবে কে পরোক্ষভাবে, না এসে উপায় নাই তো ভাই। কারণ আলটিমেট টুল টু ডমিনেট দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে আগামী দিনে বিশ্বকে শাসন করবে কারা, নেটওয়ার্ক মার্কেটার যারা, তারা। সিম্পল। আসেন এই নেটওয়ার্ক মার্কেটিং এর ইম্পর্টেন্স করার ক্ষেত্রে আমরা একবার স্পেসিফিক বেসিক কিছু থিওরিটিক্যাল ব্যাখ্যা নিব। 3টা এরা নিয়ে মূলত আমরা আলোচনা করব। এই মার্কেটিং এর ইম্পর্টেন্সটা দেখাইতে গেলে এই 3টা এরা আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। কেমন, ফার্স্ট এরা 1920 এর আগ পর্যন্ত যারা মার্কেটিং বোদ্ধা আছে তারা মূলত এটাকে 3টা এরাতে টোটাল ওয়ার্ল্ডের মার্কেটিং সিস্টেমটাকে ভাগ করা হলো। প্রথম এরা হচ্ছে 1920 থেকে তার আগ পর্যন্ত, এই এরা বা এই যুগের কাজ ছিল, এই যুগটাকে বলা হয়তো প্রোডাক্ট এরা। অর্থাৎ এই প্রোডাক্ট এরার মানে স্লোগান ছিল এ গুড প্রোডাক্ট উইল সেল ইটসেলফ, একটা ভালো প্রোডাক্ট অটোমেটিক্যালি সেল হবে, একটা ভালো প্রোডাক্ট অটোমেটিক্যালি সেল হবে, এই গুড প্রোডাক্ট উইল সেল ইটসেলফ। মানে ব্যাপারটা কেমন, যখন টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করলো, তখন কিন্তু এটা এই সময়টা কিন্তু প্রোডাক্ট এরা ছিল, প্রোডাক্টটা ভালো হইলেই হবে, সেটা অটোমেটিক্যালি সেল হবে। এটা সেল করার ক্ষেত্রে আপনাকে কোনো পুশ করতে হবে না, আপনার কোনো অ্যাডভার্টাইজ দিতে হবে না, আপনার কাউকে জানাইতে হবে না। এই গুড প্রোডাক্ট উইল সেল ইটসেলফ, একটা ভালো প্রোডাক্ট অটোমেটিক্যালি সেল হবে। কারণ চাহিদার তুলনায় যোগান খুব কম ছিল, কারণ টমাস আলভা এডিসন জানতো কিভাবে বাল্ব আবিষ্কার করতে হয়, জেনারেল ইলেকট্রনিক্স জানতো কিভাবে ফ্যান তৈরি করতে হয়। তার মানে এখানে বাদ বিচার করার সুযোগ নাই যে কোন কোম্পানি কিনবো, এর কিনবো না ওর কিনবো, এখানে প্রোডাক্টটা ভালো হইলেই হবে। তো সেক্ষেত্রে আর বাইরে কিছু চিন্তা করার দরকার নেই। 1920 এর পরে 1950 পর্যন্ত এই প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে এর আর একটা চেঞ্জ আসলো। এই এরাটাকে বলা হয় সেকেন্ড এরা, যার নাম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এরা। এই অ্যাডভার্টাইজমেন্ট এরার মধ্যে আইসা মার্কেটিংটা একটু চেঞ্জ হইলো। কি, এখন বলা হইলো যে একই প্রোডাক্ট একাধিক কোম্পানি তৈরি করতেছে, একই প্রোডাক্ট একাধিক কোম্পানি, একই রং একই ডিজাইন, ভালো প্রোডাক্ট দুইজন তৈরি করতেছে। এখন কাস্টমাররা কার প্রোডাক্ট কিনবে, এখন বলা হচ্ছে
এ ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট উইল কনভিন্স কাস্টমার টু বাই। এখন শুধু আপনার প্রোডাক্ট ভালো হইলেই হবে না, আপনাকে এই প্রোডাক্ট সেল করার জন্য ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে হবে। যদি ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট তৈরি না করতে পারেন, আপনার কাস্টমার কনভিন্স হবে না। কাস্টমার কনভিন্স যদি না হয়, আপনার প্রোডাক্ট সেল হবে না। তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। মানে এখন টোটাল ফোকাসটা, আগে ফোকাসটা ছিল প্রোডাক্টে, এখন প্রোডাক্ট চলে আসলো অ্যাডভার্টাইজমেন্টে। এখন অ্যাডভার্টাইজমেন্ট সবাই জোর দিচ্ছে, প্রোডাক্টটা আছে পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্টে আসলো। এখন ভালো অ্যাডভার্টাইজমেন্টও দিতে হবে। ব্যাপারটা কেমন? এই অ্যাডভার্টাইজমেন্ট এরাটা কিন্তু এখন আমাদের ট্রেডিশনে কিন্তু কিছু কিছু আছে। যেমন ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্টের কথা বলা হলো কেমন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হলো ইউনিলিভার যখন সানসিল্ক আবিষ্কার করলো, তখন তারা ইউরোপে প্রোডাক্টটা লঞ্চ করলো। সানসিল্ক হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পুর কাজ কি? আপনি বাইরে যাচ্ছেন, আপনার বাইরে যাওয়ার পর আপনার রোদের যে সানের আল্ট্রা ভায়োলেট রশ্মি, ইউভিএ ইউভিবি, তো এগুলো আপনার চুলে লাগতেছে, আপনার মাথায় স্কাল্ডে লাগতেছে, এগুলো আপনার চুল নষ্ট করে দিচ্ছে, ধুলাবালি আপনার চুলের মধ্যে পড়তেছে। এই চুল নষ্ট হওয়ার কারণে আপনি বাইরে যাচ্ছেন, ঘুরতেছেন। এখন কি হচ্ছে, আপনি বাসায় এসে যদি শ্যাম্পুটা ইউজ করেন, আমাদের শ্যাম্পুর মধ্যে এই উপাদান আছে, এগুলো আপনি ইউজ করেন, ওই যে আপনার আল্ট্রা ভায়োলেট রশ্মি, আপনার সূর্যের যে অতিবেগুনি রশ্মি আপনাকে যে ক্ষতি করলো, এই ক্ষতিটা করতে পারবে না। তারা দেদারসে এই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে প্রোডাক্ট সেল করতেছে। তো তারা চিন্তা করলো তারা মিডল ইস্টে বিজনেসটা করবে। যখন মিডল ইস্টে আসলো, মিডল ইস্টে আসার পরে তারা দেখলো যে সেম অ্যাডভার্টাইজমেন্ট, যে আপনি বাইরে যাচ্ছেন, আপনার চুলে রোদে পুড়ে যাচ্ছে, বাইরের বাতাস, তারপরে হচ্ছে বিভিন্ন বালুকণা যেগুলো উঠতেছে, এগুলো আপনার চুলের ক্ষতি করতেছে, বা চুলের স্কিনের ক্ষতি করতেছে। তো আপনি বাসায় এসে সানসিল্ক ইউজ করেন, করলে আপনার চুলের ক্ষতি হবে না। কিন্তু দেখা গেল ইউরোপের মানুষ যেভাবে সানসিল্ক ইউজ করতেছে, ওই অনুপাতে কিন্তু মিডল ইস্টে সেল হচ্ছে না, সানসিল্ক সেল হচ্ছে না। তো বড় বড় মার্কেটিং বোর্ডরা আসলো, কি ঘটনা কি, সেম প্রোডাক্ট সেম এখানে সেল হচ্ছে না কেন? ওরা প্রায় 13 মাস ব্যাপী একটা রিসার্চ করলো। রিসার্চে আসলো কি, যে আপনি, কারণ মিডল ইস্টের মানুষ তো ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম, তো তারা তো যখন বাইরে যায়, বিশেষ করে মেয়েরা যখন বাইরে যায়, তারা তো মাথার মধ্যে আপনার মেকআপ পরে যায়। তো মেকআপ পরে যাওয়ার কারণে ওদের মানে মাথায় কিন্তু এই সূর্যের অতিবেগুনি রশ্মি বলেন, ধুলোবালি কণায় বলেন, কিছু কিন্তু ঢুকে না, তাই না? তো তারা যদি না ঢুকে, তারা কেন সানসিল্ক ইউজ করবে? সানসিল্ক ইউজ করার তো কোনো প্রয়োজন নাই, এই জন্য তারা সানসিল্ক ইউজ করে না। সানসিল্কের কারণে সেলও কিন্তু হচ্ছে না। তখন তারা প্ল্যান করলো যে কি করা যায়। তাদের প্ল্যান হইলো প্রোডাক্ট ঠিক থাকবে, শুধু অ্যাডভার্টাইজমেন্টটা চেঞ্জ হবে। কি অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জ হবে? অ্যাডভার্টাইজমেন্টের পাওয়ার কত আমি বোঝাচ্ছি যে কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা চেঞ্জ হবে। এখন করতে হবে কি, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে যে আপনি যদি, যেহেতু বাইরে যাচ্ছেন, সূর্যের বাইরে সূর্য আলো থেকে কিন্তু ভিটামিন ডি দরকার, যেটা আপনার স্কিনে দরকার। হ্যাঁ, আরো বিভিন্ন ভিটামিন আছে যেগুলো আপনি বাইরে যদি যান, এগুলো আপনার স্কিনে লাগার কথা ছিল, কিন্তু যেহেতু আপনি মেকআপ পরে যাচ্ছেন, তাহলে আপনার কিন্তু এই সূর্য থেকে যে ভিটামিন ডি পাওয়ার কথা, এটা কিন্তু আপনি পাচ্ছেন না। আলো বাতাস থেকে যে ভিটামিন পাওয়ার কথা, এটা কিন্তু আপনি পাচ্ছেন না। তাহলে এই ভিটামিনটা আমাদের সানসিল্কের মধ্যে আছে, আসেন আপনি বিজনেস করেন, প্রোডাক্ট ইউজ করেন, আপনার এই ভিটামিন আপনার স্কিন সাপোর্ট দিবে। তার মানে দেখেন, এখন কিন্তু টোটালি মিডল ইস্টের মধ্যে সানসিল্ক দেদারে চলতেছে। দেখেন, সেম প্ল্যান, সেম প্রোডাক্ট, শুধু অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জ, প্রোডাক্টের সেলও চেঞ্জ। মানে এই যে দেখেন, ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট। দেখেন এই যে এখন ক্লিয়ারম্যান শ্যাম্পুর অ্যাড দিচ্ছে কে? অ্যাড দিচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। কেন? ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে কি সুন্দর মানুষ নাই? আছে। তাকে দেওয়া হচ্ছে কেন? কারণ তার অ্যাড দেওয়ার কারণে তার যত ফ্যান ফলোয়ার আছে সবাই কিন্তু, মানে এটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট। আপনি যত ক্রিয়েটিভ ভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, তত কিন্তু আপনার সেল বেশি হবে, আপনার কাস্টমার তত বেশি কনভিন্স হবে, তত বেশি সেল বেশি হবে। যখন এই আসার পরে 1950-এর পরে, যখন ইন্টারনেট অ্যাভেলেবল হয়ে গেল, তথ্য প্রযুক্তি অ্যাভেলেবল হয়ে গেল, তখন দেখা গেছে মার্কেটিং এর ক্ষেত্রে আর একটা চেঞ্জ আসলো। এই চেঞ্জটাকে বলা হয় 1950 থেকে এটা এখন পর্যন্ত বলবৎ আছে, এটাকে বলা হয় মার্কেটিং এর। এখন চলে গেল কি মার্কেটিং। এখন বলা হচ্ছে আপনার প্রোডাক্ট যত ভালো হোক, অ্যাডভার্টাইজমেন্ট যত ভালো হোক, কিন্তু আপনার যদি মার্কেটিং সাইড না থাকে, আপনার প্রোডাক্ট যদি
মার্কেটিং ঠিক মতো না হয়, সিস্টেম একটা তৈরি হয়ে গেল মার্কেটিং, এইটা যদি প্রসেসটা ভালো না হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট চলবে না। এখন বলা হচ্ছে মার্কেটিং এর মূল স্লোগান চলে গেল কি, দ্য কাস্টমার ইজ এ কিং, ফাইন্ড এ নিড এন্ড ফিল ইট। অর্থাৎ ওরে ভাই, প্রোডাক্ট যত ভালোই হোক, অ্যাডভার্টাইজমেন্ট যত ভালোই হোক, যদি কাস্টমার যদি না কিনে তাহলে আমার প্রোডাক্ট তো চলতেছে না, তাহলে আমার মূল ফোকাসটা চলে গেল কোথায়, কাস্টমারের কাছে। মার্কেটিং এর মূল ফোকাস গেল কাস্টমার। এখন বলা হচ্ছে কাস্টমার হচ্ছে রাজা, কাস্টমারের কি নিড আছে ওইটা খুঁজে বের করা এবং ফিল আপ করা। এখন কিন্তু আপনি কি বের করতেছেন এটা ইম্পর্টেন্ট না, কাস্টমার কি চাচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। একই নোকিয়া মোবাইল, লাল, কালো, সাদা, সবুজ, গ্রিন, পার্পল, বহুত কালার আছে। কেন? একই তো প্রোডাক্ট, কালার ভিন্ন কেন? কারণ হচ্ছে আমার কাছে হয়তো ব্ল্যাক পছন্দ হইলে আরেকজনের কাছে হয়তো ব্ল্যাক পছন্দ হবে না, এজন্য তার চাহিদা মেটানোর জন্য আপনার কিন্তু পার্পল তৈরি করতে হবে। তার মানে এখন টোটাল ফোকাস চলে গেল কোথায়, কাস্টমার ইজ এ কিং, কাস্টমার হচ্ছে কিং। তুমি যত ভালো প্রোডাক্ট ইউজ করো, তৈরি করো, যত ভালো অ্যাডভার্টাইজমেন্ট দাও, তো মার্কেটিং সিস্টেম যদি ভালো না থাকে, মার্কেটিং যদি কাস্টমার কাছে তুমি তোমার কাস্টমারের যেটা নিড, এটা দিয়ে যে কাস্টমারের নিড ফিল আপ হবে, এটা যদি তুমি কাস্টমারকে বোঝাইতে না পারো তাহলে কিন্তু তোমার প্রোডাক্ট সেল হবে না। যত ভালো প্রোডাক্টই হোক, যত ভালো অ্যাডভার্টাইজমেন্টই হোক, এখন ফুল ফোকাস চলে আসলে কোথায়, কাস্টমারের কাছে। এখন এই মার্কেটিং এর আগে, এই মার্কেটিং এর আবার তিন ভাগে ভাগ হয়েছে। এই মার্কেটিং এর হচ্ছে 3.0। আপনারা গুগলে সার্চ দিলে মার্কেটিং 3.0 লিখে সার্চ দিলে কিন্তু অনেক ইনফরমেশন পাবেন। মার্কেটিং 1.0, 1.0টা হচ্ছে মূলত এটা প্রোডাক্ট ওরিয়েন্টেড। একটা তিনটার ক্ষেত্রে কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ফার্স্ট হচ্ছে কি প্রোডাক্ট ওরিয়েন্টেড, এখানে বলা হচ্ছে 4P, মানে 4P মানে হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেসমেন্ট। ব্যাপারটা কেমন, প্রোডাক্ট নাম্বার 1, অবশ্যই আপনাকে প্রোডাক্ট ভালো হইতে হবে। নাম্বার 2, শুধু প্রোডাক্ট ভালো হইলেই হবে না, যেহেতু আমাদের বিজনেসে আমরা এখানে কেউই মনোপলি বিজনেস করে না, যেহেতু আমাদের বিজনেসের অনেকটা মানে শ্রেণীবিন্যাস আছে, অনেক কোম্পানি আছে, প্রাইসটা দিকে আপনার খেয়াল রাখতে হবে। একই কোম্পানি, দুইটা কোম্পানি, প্রোডাক্ট খুব ভালো, আপনারটাও খুব ভালো, তারটাও খুব ভালো, কিন্তু কাস্টমার দেখে প্রাইস কার কম, কার প্রাইসটা রিজনেবল, সেখানে যায়। তার মানে আপনি প্রোডাক্ট তৈরি করার পরে প্রাইসের দিকে আপনার খেয়াল রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে প্রমোশন, আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন, তৈরি করার পর প্রোডাক্টটাকে প্রমোশন করতে হবে। যদি প্রমোশন না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হবে না। নাম্বার 4 হচ্ছে প্লেসমেন্ট, আপনার কোম্পানির প্রোডাক্ট ভালো, প্রাইসও ঠিক আছে, আপনি প্রমোশনও করছেন টিভিতে ঘন ঘন, হ্যাঁ, বা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, বড় বড় প্রমোশন করছেন, বড় বড় ইভেন্ট করতেছেন, বাট আপনার প্রোডাক্টটা কাস্টমারের হাতের কাছে নাই, প্লেসমেন্ট ভালো না, তাহলে কি আপনার প্রোডাক্ট সেল হবে? হবে না। নিশ্চয়ই আমি কি একটা ল্যাপটপ কিনতে চাই, নিশ্চয়ই আমি অস্ট্রেলিয়া যাব না, একটা ল্যাপটপ কিনতে নিশ্চয়ই আমি দুবাই যাব না, আমার হাতের কাছে যে সফটওয়্যার আছে আমি সেখানেই যাব। তার মানে এই মার্কেটিং 1.0 এর কথা হলো এই প্রোডাক্ট ওরিয়েন্টেড যে ব্যাপারটা, 4টা জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 প্রোডাক্ট, 4P। হ্যাঁ, যারা এখানে মার্কেটিং এর যারা স্টুডেন্ট আছেন তারা হয়তো আমার চেয়ে এই ব্যাপারটা আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন। 4P আপনাকে 4টা জায়গায় খেয়াল রাখতে হবে, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন এন্ড প্লেসমেন্ট। মার্কেটিং 2.0, এটাকে বলা হয় কাস্টমার ওরিয়েন্টেড মার্কেটিং, যেটা তৈরি হলো, নেক্সট স্টেপ চেঞ্জ হলো। কাস্টমার ওরিয়েন্টেডটা কি? এটা হচ্ছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট। ওরে ভাই, আপনার প্রোডাক্ট কালো কি সাদা, আপনার প্রোডাক্ট হয়তো আপনার কাছে লালটা ভালো লাগতেছে, বাট কাস্টমার পছন্দ হয়েছে কালো, তো আপনাকে কালোটাই কিন্তু সার্ভিস করতে হবে। আপনার প্রোডাক্ট, আপনার হয়তো মোবাইলের আপনি রাখছেন লেফট কি, বাট কাস্টমারের পছন্দ হচ্ছে রাইট কি, আপনাকে কিন্তু রাইট কি বানাইতে হবে। তার মানে আপনি যাই বলেন না কেন, আপনার কোনো কিছু এখানে কাজে লাগবে না, সবকিছু লাগবে কার, কাস্টমার। বলা হচ্ছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আরে ভাই, আপনি যাই বলেন না কেন, কাস্টমার যেটা হলো সেটাই রাইট। এটা চলে আসছে কাস্টমার ওরিয়েন্টেড। এবং মার্কেটিং 3.0 হচ্ছে, এটাকে বলা হয় ভ্যালু ড্রিভেন মার্কেটিং। এখন বলা হচ্ছে কাস্টমারকে শুধু আপনি কাস্টমার হিসেবে চিন্তা করতে হবে না, তাকে এর বাইরে কিছু মূল্য আপনাকে দিতে হবে, তাকে হিউম্যান বিং হিসেবে কল্পনা করতে হবে। শুধু কাস্টমার না, তার সাথে আপনি সম্পর্ক শুধু প্রোডাক্ট সেল করলেন চলে গেলেন তা না, আপনাকে এখানে ভ্যালু ড্রাইভিং করতে হবে, ভ্যালু ড্রাইভ দিতে হবে। এই মার্কেটিং 3.0 এর লেটেস্ট যে মার্কেটিং আছে 3.0, এই ভ্যালু ড্রাইভেন মার্কেটিং এর পৃথিবীর মধ্যে সবচেয়ে লেটেস্ট এক্সাম্পল হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে একজন কাস্টমারকে শুধু কাস্টমারই চিন্তা করা হয় না, তাকে একজন বিজনেস ওনার হিসেবে চিন্তা করা হয়। এবং লেটেস্ট মানে এই স্লাইড থেকে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে বর্তমান সময়, প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত মানে মার্কেটিং এর যতগুলো চেঞ্জ আসলো তার মধ্যে সবচেয়ে লেটেস্ট
মার্কেটিং হচ্ছে কি নেটওয়ার্ক মার্কেটিং। এই জন্য বলা হয়ে থাকে যে নেটওয়ার্ক মার্কেটিংটাকে বলা হয়ে থাকে দিস ইজ দ্য মডার্ন কনসেপ্ট অফ মার্কেটিং। যে বর্তমান বিশ্বে যতগুলো মার্কেটিং সম্পর্কে যতগুলো কনসেপ্ট আছে তার মধ্যে সবচেয়ে লেটেস্ট মডার্ন কনসেপ্ট হচ্ছে মার্কেটিং। এবং বিজনেস করার ক্ষেত্রে দিস ইজ দ্য লেটেস্ট আইডিয়া অফ বিজনেস। আপনি বিজনেস করতে যাবেন, বর্তমান সময়ের যত ধরনের আইডিয়া আছে তার মধ্যে আপনি যে বিজনেস করতে যান না কেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা হচ্ছে আইডিয়াটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট মার্কেটিং। এবং বলা হয়ে থাকে নেটওয়ার্ক মার্কেটিং উইল বি দ্য মোস্ট ডমিনেটিং মার্কেটিং ফোর্স ইন কামিং ডেজ। আসছে বিশ্বে টোটাল বিশ্বকে ডমিনেট করবে, নেতৃত্ব দিবে নেটওয়ার্ক মার্কেটিং। কারণ সিস্টেমের বাইরে বলে না, সিস্টেমের বাইরে যাবে না। সবাই কিন্তু টুডে আর টুমরো নেটওয়ার্ক মার্কেটিং এ আসতে হবে। প্রোডাক্ট আপনাকে সেল করতে হলে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ অবশ্যই 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 আসতে হবে। আসছে বিশ্বে টোটাল ওয়ার্ল্ডটাকে ডমিনেট করবে নেটওয়ার্ক মার্কেটিং। সেই হিসাবে ওয়ার্ল্ডের মানে গ্রেটেস্ট 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 ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। আপনি যদি গুগলে লিখে সার্চ দেন দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ফরএভার লিভিং এর নাম আসবে। এই জন্য ফরএভার লিভিংটাকে বলা হয়, নেটওয়ার্ক মার্কেটিং এ বলা হয় দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। মানুষের জন্য এ যাবৎকাল পর্যন্ত মানুষের জন্য যতগুলো অপরচুনিটি আসছে, যতগুলো অপরচুনিটি মানুষের জন্য আসছে তার মধ্যে গ্রেটেস্ট অপরচুনিটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আর তার মধ্যে দ্য গ্রেটেস্ট কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। সো এখন ওই যে কথাটা প্রথমে বললাম যে আপনি হয়তো ভালো লাগতেছে না, আপনাকে করতে হবে টুডে আর টুমরো। এবং এইখানে আসার ক্ষেত্রে আপনাকে প্রথম যে জিনিস সবাইকে চিন্তা করতে হবে, ভাই আপনাকে কিন্তু দৃষ্টিকোণ চেঞ্জ করা লাগবে। আপনি হয়তো জানেন যে এর আগে ইতিপূর্বে হয়তো নেটওয়ার্ক মার্কেটিং নামধারী কিছু কোম্পানি এসে বাংলাদেশের মানুষের সাথে একরকম প্রতারণা করে চলে গেছে। এখন আপনি যদি একই দৃষ্টিভঙ্গি দিয়ে ফরএভার লিভিং কে দেখেন তাহলে কিন্তু হবে না। তারা প্রতারিত করছে মানুষকে, এটাও ঠিক। বাট ফরএভার লিভিং ওয়ার্ল্ডের মধ্যে বিট দেওয়া একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যেটা দিয়ে আপনি আসছে বিশ্বকে শাসন করবেন, এটাও কিন্তু ঠিক। বাট মূল সমস্যাটা হচ্ছে আপনি কোন দিক থেকে দেখতেছেন। আপনি কি যে 4 দেখতেছে তার দিক থেকে দেখতেছেন, নাকি যে 3 দেখতেছে তার দিক থেকে দেখতেছেন? আপনি কি 6 দেখতেছেন নাকি 9 দেখতেছেন? দুইজনে কিন্তু সঠিক, বাট মূল ব্যাপারটা হচ্ছে কোথায় আপনি কোন দিক থেকে দেখতেছেন। আপনি কি 6 এর দিক থেকে দেখতেছেন নাকি 9 এর দিক থেকে দেখতেছেন? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ে লুক এট থিংস, দ্য থিংস ইউ লুক এট চেঞ্জ। তো দৃষ্টিভঙ্গির কোন দিক থেকে আপনি তাকাচ্ছেন এর উপর নির্ভর করবে যে আপনি আসলে ওই দৃষ্টির প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন। এই ক্ষেত্রে আমরা ডেভিড এন্ড গলিয়াথের একটা গল্প জানি যে ডেভিড নামে একটা বাচ্চা ছেলে, ও একদিন ওর এক দুঃসম্পর্কীয় আত্মীয়র বাসায় বেড়াইতে গেছে। যাওয়ার পর দেখতেছে ও বিকেলে খেলতে বেরোইছে, দেখতেছে যে মাঠের মধ্যে কোনো ছেলে বেরোয় নাই। তোর বাসায় ফিরে এসে আত্মীয়কে বলল বিকেলে বের হইলে এখানে গলিয়াত নামে এক দত্ত আছে, ইয়া বড় দত্ত, অলরেডি অনেক বড় সাইজ, জেন্ট সাইজ। এই দত্তটা যে যাকে মানে মাঠে পায় তাকে ধরে নিয়ে যায়। তখন ডেভিড করলো কি যে ওকে তো এখান থেকে তাড়ানো দরকার। সকালবেলা আসলো, ওর সকল ফ্রেন্ডকে ডাক দিয়ে বললো তোমরা কাজ করো, আমরা সবাই গুলাল, ইট, হ্যাঁ পাটকেল, এগুলো দিয়ে আমরা দত্তটাকে চলো মেরে ফেলি সবাই। এখন বাকিরা বলতেছে যে না, এটা দত্তকে মারা যাবে না। কেন? ডেভিড বলতেছে কেন মারা যাবে না? বলছে মারা যাবে না এই কারণে, কারণ এটা সাইজ রীতিমতো কিং কং সাইজ, অনেক বড়, এটা হচ্ছে অনেক বড় সমস্যা, এই জন্য মারা যাবে না। আর ডেভিড বলল কি সাইজ বড় এটাই তো সুবিধা, সাইজ বড় এটাই তো সুবিধা। কি সুবিধা? আপনি যখন ইট মারবেন, পাটকেল মারবেন, গুলাইল মারবেন, একটা ইট পাটকেলও মিস হবে না, কারণ তার সাইজ বড়। তার মানে দেখেন সাইজ বড় কারোর জন্য কিন্তু সমস্যা, আর কারোর জন্য কিন্তু সুবিধা। নেটওয়ার্ক মার্কেটিং কেউ এটাকে দেখে সম্ভাবনা হিসাবে, আবার কেউ দেখে এটাকে সমস্যা হিসাবে। অমুক কোম্পানি চলে গেছে, অমুক কোম্পানি আসে নাই, অমুক কোম্পানি আসছে। বাট একই দৃষ্টিভঙ্গি দিয়ে আজকে যারা ফরএভার লিভিং করে দেখেন তারা এক্সট্রা অর্ডিনারি লাইফ লিড করতেছে। এই করোনার সময় যারা ভালো ভালো ভিআইপি চাকরি করতে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, তারা কোয়াইট করতেছে ঢাকা থেকে। বাট আজকে যারা আমরা ফরএভার লিভিং করি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা ইনশাল্লাহ পুরো ফ্যামিলি নিয়ে ঢাকাতে উত্তরা 7 নাম্বার সেক্টরের মতো একটা জায়গায় আল্লাহর রহমতে খুব ভালো আছে। সো দৃষ্টিভঙ্গি চেঞ্জ, রিয়েল বিজনেস। আচ্ছা ফরএভার লিভিংটা অনেকে বলতো ভাই আমার এখানে ইনভেস্ট নাই, এটা কেমন বিজনেস? এটা কি আসলে রিয়েল বিজনেস কিনা? এটা কি ফটকাবাজি কিনা? বাট ফরএভার লিভিং রিয়েল বিজনেস কিনা? ফটকাবাজির বিজনেস 1 বছর 2 বছর 5 বছর টিকে, বাট ফরএভার লিভিং এ আমরা যদি দেখি
এটা অলরেডি ইস্টাবলিশড হয়েছে 1978 এবং আনইন্টারাপ্টেড গ্রোথ কন্টিনিউয়াস কিন্তু বেড়ে যাচ্ছে। এটা মানে 2015 সালের একটা হিসাব, 2.6 বিলিয়ন অলরেডি টার্নওভার আছে তাদের। এখন পর্যন্ত 170টা কান্ট্রিতে বিজনেস আছে। কত বাস্তবতা মানে সম্পূর্ণ বিজনেসের এই ঘটনা ঘটতে পারে। ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ফরএভার লিভিং নিয়ে আপনি যদি কথা বলেন, এগুলো নিয়ে শেষ করা যাবে না। কিরকম রিয়েল বিজনেস, আপনি টাকা দিচ্ছেন, প্রোডাক্ট নিচ্ছেন, টিম হচ্ছে, সেলস হচ্ছে, কমিশন পাচ্ছেন, এবং এই যে সেলস রেকর্ডটা যদি আপনি দেখেন ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে বাড়তেছে। এই যে বাংলাদেশের অবস্থা দেখেন, প্রোডাক্ট এনে শেষ, মানে প্রোডাক্ট এনে রাখা যায় না, মানুষ সেল করে নিয়ে যাচ্ছে। এত চাহিদা তৈরি হয়েছে ফরএভার লিভিং এ, ডে বাই ডে যেটা বাড়তেছে। এবং আপনি যখন মার্কেটিং প্ল্যানটা চিন্তা করেন, যে কন্টিনিউয়াস যেটা আস্তে আস্তে, এটা আমরা হয়তো আরো ভালো করে ক্লিয়ার হবে, যেটা একটা রিয়েল মার্কেটিং প্ল্যান। এখানে কাউকে মানে কোনো লোক ঠকানোর ব্যাপার নাই, কোনো সিস্টেম ঠকানোর ব্যাপার নাই, অটোমেটিক্যালি কেউ কারো টাকায় হাত দেওয়ার সুযোগ নাই, ব্যাংকের মাধ্যমে পে করতেছে, যে কমিটমেন্টের মাধ্যমে পে করতেছে, উইথ ডিউ টু পেমেন্ট অ্যাডভান্স ট্যাক্স পে করে আমাদেরকে পে করতেছে। মানে এটা যে কত গর্বের জায়গা, যখন আমরা ব্যাংকে যে তখন বুঝি, বলে যে ভাই আপনাদের তো অ্যাডভান্স ট্যাক্স দেওয়া, মানে এগুলো হচ্ছে প্রাউডের ব্যাপার। আমি ব্যক্তিগত তখন খুব মানে সিনাটা আরো 2 ফিট মানে 2 ইঞ্চি বড় হয়ে যায়। কেন? অ্যাডভান্স ট্যাক্স দিচ্ছি, যেখানে বাংলাদেশে ট্যাক্সের জন্য আইন করতে হয়, জেলে যাইতে হয়, কত কিছু করতে হয়, সেখানে আমরা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে বিজনেস করতে চাই। চমৎকার একটা জিনিস। সো নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে অনেক থিওরিটিক্যাল ব্যাখ্যা আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এই 4টা পয়েন্ট আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং যারা এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, ফরএভার লিভিং করবেন ভাই বিগ বিজনেস প্ল্যান করে, নট অনলি স্মল বিজনেস। এটা বিগ বিজনেস ভাই, এখানে কোটি টাকা ইনকাম করার বিজনেস। আপনি ইয়ারলি কোটি টাকা ইনকাম করবেন, এটা একটা ওইরকম একটা বিজনেস। নো ইনভেস্টমেন্ট, আপনি এখানে কোনো ইনভেস্ট করতে হবে না, ইনভেস্ট করে আসতে হবে না। কেউ যদি আপনাকে ইনভেস্ট করার কথা বলেও, মনে করবেন সে ফরএভার মার্কেটিং প্ল্যান এখনো বোঝে নাই, সে না বুঝে আপনাকে ইনভেস্ট করার কথা বলতেছে। কেউ যদি কখনো বলে, যেহেতু ইনভেস্ট নাই, সেহেতু কোনো রিস্কও নাই, পার্ট টাইম ইফোর্ট, নো প্রিয়র নলেজ, এই দুইটা জিনিস আমার জন্য ফরএভার লিভিং একটা আশীর্বাদ স্বরূপ। কারণ আমি কিন্তু মানে এই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ফরএভার লিভিং এ জয়েন করি নাই, ফুল টাইম শুরু করতে পারি নাই। আমি পার্ট টাইম একটা বিজনেস ছিল আমার, ওইখান থেকে আমি ফুল টাইম একটা বিজনেস ছিল, ওইখান থেকে ফরএভার আমি পার্ট টাইম করছি। মজার ব্যাপার হইলো, এই পার্ট টাইমের সেই ইফোর্টটা এখন আমাকে রয়্যালিটি দিচ্ছে। পার্ট টাইম ইফোর্ট, আপনি চাইলে এটাকে পার্ট টাইম করতে পারেন। আপনি যে কোনো জব করতেছেন, আপনি জবের পড়ার সময়টা 1 থেকে 2 ঘন্টা পার্ট টাইম দিয়েও এখানে বিগ বিজনেস করতে পারবেন। এবং আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি গার্মেন্ট সেক্টরে যান, বিজনেস করতে, জব করতে, যাই কিছু করতে, আপনার কিন্তু প্রিয়র নলেজ লাগবে। না হলে কি হবে, আপনি চাকরি করতে পারবেন না, আপনি বিজনেসে টিকতে পারবেন না, যেখানে যান না কেন। এই যে পৃথিবীতে গ্রেটেস্ট অপরচুনিটি বলা হয় ফরএভার লিভিং কি, কারণ এখানে আপনার প্রিয়র কোনো নলেজ লাগে না, পূর্ব কোনো জ্ঞান আপনার এখানে দরকার হয় না। আপনি এখানে কাজ শুরু করবেন, শিখতে শিখতে কাজ করবেন, এটাই হচ্ছে মজা। ইন্টারনি করতে করতে ইনকাম করবেন, চমৎকার একটা অপরচুনিটি। এবং আমরা যদি আরো দেখি ফরএভার লিভিং সম্পর্কে, এটা একটা বিগ বিজনেস। বিগ বিজনেসটা আমরা একটু পরে একটু ডেসক্রাইব করব। বিগ বিজনেসের ক্ষেত্রে হেল্পিং আদার্স, ভাই এটা ফরএভার লিভিং করার, আমার করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল হেল্পিং আদার্স। আমি আরেকজনকে সহযোগিতা করতে পারতেছি, আমি আরেকজনকে সহযোগিতা করতে পারতেছি। আমার দ্বারা আরেকটা লোক ফরএভার লিভিং থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আমার দ্বারা একটা লোক ফ্যামিলিয়ান ভাবে হেলথি আছে, তার হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করতেছে। মানে এইটা হচ্ছে একটা বিরাট একটা, আমার জন্য একটা খুব চমৎকার জিনিস, হেল্পিং আদার্স। আরো জনকে হেল্প করতে পারতেছি। ভাই আপনি সচিব হন, আপনি চাইলে কিন্তু একজনকে সচিব করতে পারবেন না। আপনি এলাকার মন্ত্রী হন, আপনি চাইলে কিন্তু একজনকে মন্ত্রী করতে পারবেন না। বাট আপনি ফরএভার বিজনেস ওনার, আপনি এখান থেকে কোটি টাকা ইনকাম করতেছেন। আপনি চাইলে আপনি আরো হাজার হাজার মানুষকে এখানে চাইলে কোটিপতি বানাইতে পারেন। আপনি চাইলে হাজার হাজার মানুষের লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন। হেল্পিং আদার্স এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ফরএভার লিভিং এর যে ফিচার আছে। এবং আমরা যদি দেখি আমাদের যে ফিনান্সিয়াল ফ্রিডম, কথাটা শুরুতে আমরা বলছিলাম যে যেহেতু এখন আমাদের স্বাধীনতার মাস, আমরা মাটি দিয়ে স্বাধীন হয়েছি, ফিনান্সিয়াল ফ্রিডম হয়তো আমাদের কয়জন আছে আই ডোন্ট নো। আমরা চাইলে একটা কঠিন ডিসিশন নিয়ে আমরা চাইলে আমাদের ফিনান্সিয়াল ফ্রিডমটা ফরএভার লিভিং থেকে নিয়ে আসতে পারি। ভাই 2টা বছর ফরএভারের সাথে একটু পার্ট টাইম উইথ প্রফেশনাল পেশাদারিত্ব নিয়ে একটু বিজনেস করেন, 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ ফিনান্সিয়াল ফ্রিডম চলে আসবে। যদি আপনি 2টা বছর ফরএভারের সাথে একটা প্ল্যান নিয়ে বসেন। আপনারা যেখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছেন, আপনাদেরকে আমি বলবো, কারণ আমার স্লাইডের আমার ট্রেনিং এর নাম ছিল স্ট্র্যাটেজি টু সুপারভাইজার, এটা আমরা দেখবো একটু পরে।
আপনি আপনার আপলাইনকে বলেন যে ভাই ফরিবার লিভিংটা আমি করবো আগামী 2 বছর, এটা আমি ডাই হার্ড ডিসিশন। বলেন আমি এই মানে এইটুকু সময় দিতে পারবো, আমি 2 ঘন্টা দিতে পারবো, আমি 5 ঘন্টা দিতে পারবো, আমি সপ্তাহে 10 ঘন্টা দিতে পারবো, এইটুকু সময়ের মধ্যে আমি আগামী 2 বছরের মধ্যে ফরিবার লিভিং আমি লেগে থাকবো। আপনার আমাকে বলেন এই 2 ঘন্টা আমি কিভাবে করবো। ভাই এই 2 ঘন্টায় আপনি করেন, বাট প্রফেশনাল, উইথ প্রফেশনাল, দেখবেন 2 বছরের মধ্যে ইনশাল্লাহ আপনার ফিনান্সিয়াল ফ্রিডম চলে আসবে। শুধু কি আপনার ফিনান্সিয়াল ফ্রিডম, নো, আপনার টোটাল ফ্যামিলির ফিনান্সিয়াল ফ্রিডম চলে আসবে। সো এই ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য অন্তত আমাদেরকে ফরিবার লিভিংটা একটু ট্রাই করা দরকার। ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ঘুরতে পারবেন। এই যে গ্লোবাল র্যালি হচ্ছে, তাই না, ইগল ম্যানেজার রিট্রিট, কোম্পানির টাকায় আপনি একটা প্ল্যান নেন। আমার তো একটা প্ল্যান আছে, পৃথিবীর সপ্তাহ আশ্চর্য যতগুলো কান্ট্রিতে আছে প্রত্যেকটা সপ্তাহ আশ্চর্য আমি নিজের চোখে গিয়ে দেখব। এটা কেন হয়েছে বলতে পারবেন? ফরিবার লিভিং এর প্ল্যান, আমার টাকা লাগবে না, আমি দিব না, আমি ফরিবার লিভিং এর গ্লোবাল র্যালি অ্যাচিভ করবো, একবারে সিম্পল। ইগল ম্যানেজার অ্যাচিভ করবো, চেয়ারম্যান বোনাস ধরবো, জিএলটি হব, কোম্পানি আমাকে ঘোরাবে, সিস্টেম শুধু বুঝতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং বুঝতে হবে, রিটায়ারমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর সেভিংস এনাফ ফর রিটায়ারমেন্ট। আমরা রিটায়ারমেন্ট বলতে আমরা বুঝি কি, রিটায়ারমেন্টে গেলেন, এবার আপনি 10 লাখ টাকা পাবেন, 5 লাখ টাকা পাবেন, এই 5 লাখ টাকা আপনাকে জমা রাখতে হবে, কারণ আগামী যতদিন আপনি বাঁচবে ততদিন আপনাকে ডায়াবেটিস ওষুধ খাইতে হবে, ততদিন আপনাকে হার্টের ওষুধ খাইতে হবে, ওই টাকা কেউ হাত ধরতে পারবে না। এবার আপনি হজ করবেন তো দূরের কথা, আপনার ইচ্ছে হয়েছে আপনি আগ্রার তাজমহল দেখবেন, এটা তো দূরের কথা, ওই ওষুধ কিনতে কিনতে আপনার অবস্থা খারাপ। আমরা আসলে জানি না আমাদের রিটায়ারমেন্টের পর আমাদের কত পরিমাণ সেভিংস থাকলে আমরা রিটায়ারমেন্ট ফুলফিল করতে পারবো। অথচ ফরিবার লিভিং বলতেছে এখানে কোনো রিটায়ারমেন্ট নাই। আপনি রিটায়ারমেন্ট যাবেন 30-এর পরে, 5 বছর ফরিবার লিভিং করে, 10 বছর ফরিবার লিভিং করে, রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন। একবারে সিম্পল, শুধু একটা ডিসিশন। পার্সোনাল ডেভেলপমেন্ট আমরা জানি যে ফরিবার লিভিং, এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, এটা কিন্তু ফরিবার লিভিং আসার আগে আমার তো ভালো অভিজ্ঞতা ছিল না, বাট এখন আল্লাহর রহমতে ট্রাই করে যাচ্ছি, পার্সোনাল স্কিল ডেভেলপ করে আপনার সাথে আপনাদের কিছু শেয়ার করতেছি। আমি জানি না কতটুকু করতেছি, বাট আমি আমার জায়গা থেকে ট্রাই করতেছি, কথা যে বলতে পারতেছি, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। আপনি যদি আমার আমার মাকে বলেন যে নজরুল নজরুল ভাই বা নজরুল দেখছি যে মাইক নিয়ে 2 ঘন্টা কথা বলছে, আমার মা জীবনে বিশ্বাস করবে না। বাট এইটা বিশ্বাস করবে না, বাস্তবতা হচ্ছে ফরিবার লিভিং। আপনি ফরিবার লিভিং থেকে এমন কিছু পাবেন যেটা মানুষ বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। এবং ফরিবার লিভিং আমি ডাই হার্ডের সিদ্ধান্ত নেওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা আমার জন্য কাজ করছে সেটা হচ্ছে বিজনেস ফর দ্য নেক্সট জেনারেশন। আমি যেখানে আসি আমার নেক্সট জেনারেশনকে কোথায় রেখে যাচ্ছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকে মহিউদ্দিন ফিরোজ ভাই নাই, ফরিবার লিভিং প্রোডাক্টসের সিনিয়র ম্যানেজার, উনি চাইলে ওনার ওয়াইফ উনি মারা যাওয়ার পরে সময় যে ইনকামটা ওনার ছিল, সাজু ভাই বললো যে গত মাসে ওনার ওই ইনকাম চেয়ে মিনিমাম 30-35% ইনকাম বাড়ছে। কি বিজনেস মহিউদ্দিন ফিরোজ ভাই সিস্টেম করে দিল, আমরা তো সেই সিস্টেমে আছি, তাই না? এরকম একটা সিস্টেমে যদি আমরা থাকি, আমাদেরকে একটু ডিসাইডেড হয়ে আপনি বিজনেসটা আপনি করেন, একটু সিদ্ধান্ত নেন যে বিজনেসটা আপনি নেক্সট জেনারেশন করতেছেন। সো আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম যে টোটাল এখন পর্যন্ত মার্কেটিং এ যত থিওরি আসলো তার মধ্যে সবচেয়ে লেটেস্ট থিওরি হচ্ছে, লেটেস্ট মার্কেটিং সিস্টেম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, এন্ড ফরিবার লিভিং প্রোডাক্ট হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে টপ কোম্পানি। যেহেতু মার্কেটিং হচ্ছে লেটেস্ট সিস্টেমের মধ্যে আছি এবং ওই সিস্টেমের মধ্যে টপ কোম্পানিতে আমরা আছি, তাহলে বলেন আমাদেরকে একটা ডাই হার্ডের সিদ্ধান্ত নেওয়া দরকার না যে ফরিবারটা আমরা একটু শক্তভাবে করবো? অল্প করেন, বারবারই কথা বলতেছি, বাট এই অল্প সময়টা একটু পেশাদারি নিয়ে করেন, ফুল টাইম করেন, পেশাদারি নিয়ে করেন। আপনি অল্প করেন, দেখবেন আপনার এই অল্প সময়ের মধ্যে যদি পেশাদারিত্ব থাকে, যারা ফুল টাইম করতেছে তাদের চেয়েও কিন্তু আপনি অনেক বেশি আগায় থাকতে পারবেন। সো এটা হচ্ছে আমার একটা গোল যে 20,000 সিসি এবং জিএলটি মেম্বার, এটা ইনশাল্লাহ আমার প্ল্যান আছে। আমি 26 বা 27 মানে 2026-27 মধ্যে ইনশাল্লাহ আমি 2000 সিসি করব, এটা হচ্ছে আমার প্ল্যান। এবং এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য অবশ্যই অবশ্যই আমি ব্যক্তিগত আমার প্ল্যানে আছি, আপনারা আজকে থেকে একটা গোল সেট আপ করে ফেলেন, 2 মাস 3 মাস 5 মাস মেয়াদী গোল সেট আপ করে ফেলেন। পরিবার অপরচুনিটি কি কি, যেমন আপনি পরিবারের বড় অপরচুনিটি ম্যানেজার নিয়ে কাজ করতে পারেন, পরিবারের ইগল ম্যানেজার নিয়ে কাজ করতে পারেন, পরিবারের গ্লোবাল ল্যান্ডিং নিয়ে কাজ করতে পারেন, এগুলো হচ্ছে বিগ বিজনেস। জেম বোনাস নিয়ে কাজ করতে পারেন, খুব চমৎকার একটা বোনাস, সেম সিসি ইনকাম হয়ে যাবে কয়েক গুণ বেশি। পরিবার টু ড্রাইভ, যেটাকে আমরা কার বোনাস বলি, চেয়ারম্যান বোনাস, খুব চমৎকার একটা জিনিস, ইয়ারলি বোনাস, এবং জিএলটি যেটাকে বলা হয় ক্রিম অফ দ্য ক্রিম। ফরিবার লিভিং তো ক্রিম, তার মধ্যে ক্রিম হচ্ছে গ্লোবাল লিডারশিপ টিম। ভাই জানেন এই সব কিছু ম্যানেজার, ইগল ম্যানেজার, গ্লোবাল র্যালি, পরিবারের যত অপরচুনিটি আছে সব আসবে
সব হবে যদি একটা জিনিস আপনি কাজ করেন, একটা ফোকাস, সেটা হচ্ছে কি টিম। আপনার কাজ করতে হবে টিম নিয়ে। টিম কিভাবে করবেন আমরা অল্প একটু আলোচনা করব। যেমন এখন আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছেন, আপনার ফার্স্ট প্ল্যান হচ্ছে কি আপনাকে সুপারভাইজার হইতে হবে, এটা হচ্ছে আপনার ফার্স্ট প্ল্যান। সুপারভাইজার হওয়ার জন্য আমাকে কি করতে হয়? সুপারভাইজার হওয়ার জন্য আমাকে টোটাল টিম মিলে 25 সিসির বিজনেস করতে হয়। দেখেন, আপনি যদি একা চিন্তা করেন 25 সিসি, তাহলে কিন্তু এটার জন্য আপনাকে প্যারা মনে হবে, বাট আপনি যদি টিম ওয়াইজ চিন্তা করেন তাহলে আপনার 25 সিসি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা একেবারে নতুন তারাও চাইলে মার্চ এপ্রিল 2 মাসের মধ্যে সুপারভাইজার হতে পারেন। যারা একটু পুরনো, যাদের গত মাসে 5-7 এফবিও আছে, 5-7টা কাস্টমার আছে, গত মাসে 5-7 সিসি আছে, তারা চাইলে এই মাসে আপনারা আপনার সুপারভাইজার ক্লোজিং করতে পারেন যদি আপনি টেকনিক্যালি একটু কাজ করেন। সো এই টিমটা আপনার কিভাবে ক্রিয়েট হবে? টিম ক্রিয়েট হবে আপনার রিটেইলিং এ। আপনি রিটেইল করতে যাবেন, প্রোডাক্ট সম্পর্কে ভালো ইনফরমেশন আছেন। ফার্স্ট অফ অল, আপনি যদি কাউকে জয়েন করানোর প্ল্যানে কাউকে ইনভাইট করেন, তাহলে কিন্তু আপনি তাকে ইনভাইট করতে পারবেন না। আপনাকে রিটেইলের প্ল্যানে থাকতে হবে। এবং জানেন, রিটেইল বিজনেসটা কিন্তু ফরএভারের একটা সিক্রেট সাকসেস, বাট এই জায়গাটাতে আমরা একটু পিছিয়ে আছি। রিটেইলটা করলেই কিন্তু আপনার রিক্রুটমেন্ট হবে। রিটেইল করলে আপনার রিক্রুটমেন্ট হবে। রিক্রুটমেন্ট হওয়া মানে হচ্ছে টিম। আমরা শুধু রিক্রুটিং এর দিকে যাই, তাহলে কিন্তু হবে না। আপনি এখন থেকে প্ল্যান নেন যে আগামী 10 তারিখ পর্যন্ত, আজকে 4 তারিখ, আগামী 10 তারিখ পর্যন্ত আমি 10 জনের কাছে 10টা অ্যালোভেরা জেল রিটেল করব, 10টা টুথ জেল রিটেল করব, 10টা সোপ রিটেল করব। ভাই, এটা যদি আপনি 100% পারফেক্ট ভাবে ইথিক্যাল ভাবে করতে পারেন, আপনার ওইখান থেকে 10টার মধ্যে 10টা রিক্রুট আসবে। এবং এই 10টা রিক্রুট যেহেতু তারা রিক্রুট হয়েছে, রিটেল থেকে কিন্তু রিক্রুট হবে, এবং এই রিক্রুটের সাথে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু যারা একেবারে নতুন, তাহলে কিন্তু এই মাসে আপনার কিছু সিসি চলে আসবে। আপনি যদি প্ল্যান রাখেন যে আপনি 5 সিসি প্ল্যানে নামবেন, আপনি ফরএভার লিভিং এর 25 সিসি বোঝার দরকার নাই, ম্যানেজার বোঝার দরকার নাই, ইগল ম্যানেজার দরকার নাই। শুধু যদি আপনি 5 সিসিটা ফরএভার লিভিং এ বোঝেন, তাহলে এই সব আপনার টিম তো হবেই। এবং টিম ক্রিয়েট করার জন্য, যে কথাটা বলছি যে টিম হইলে আপনার ফরএভার লিভিং এ সব হবে, এই টিম ক্রিয়েট করার জন্য 5 সিসির মানে ব্যতীত কোনো সিক্রেট সাকসেস নাই। এটা আমার ভাষা, অনলি 5 সিসি ইজ রিয়েল। ফরএভার লিভিং এর টিম ক্রিয়েট করার জন্য যে যত কিছু বলুক না ভাই, অনলি 5 সিসি ইজ রিয়েল। দেখেন, কোম্পানি 5 সিসি হচ্ছে, 5 সিসির জন্য এক্সট্রা গিফট পাঠাচ্ছে। আচ্ছা বলেন, আপনি ম্যানেজার হয়েছেন, আপনার জন্য কেউ গিফট পাঠাবে না? যেটা পিন দিবে, পিন তো সবাই পায়, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পায়। পিন তাই ম্যানেজার হয়েছেন, ম্যানেজার পিন একবারই শেষ। বাট আপনি যত মাস 5 সিসি করবেন, কোম্পানি 3 মাস পর পর, প্রতি 3 মাস পর পর আপনাকে গিফট করবে। তার মানে বুঝেন 5 সিসিটা কত ভ্যালুয়েবল একটা জিনিস। এই 5 সিসিটা কিভাবে হয়? রিটেইলিং এবং রিক্রুটমেন্ট, এই দুইটা সিসি যোগ করে কিন্তু 5 সিসি হয়। ভাই, আপনি যত বেশি রিটেইল করবেন, তত বেশি আপনার রিক্রুট হবে। যত বেশি রিক্রুট হবে, আপনার টিম তত বড় হবে। আপনার টিম যত বড় হবে, আপনি ফরএভার লিভিং এ তত বিগ বিজনেস করতে পারবেন। সিম্পল, এর বাইরে কোনো সাকসেস নাই। একটা ডিসিশন নিয়ে ফেলেন। ইয়েস, একেবারে যারা নতুন এখানে আছে, প্রত্যেক একটা ডিসিশন নেন যে ফরএভার লিভিং আমি অনেক কিছু বুঝি না, শুধু 5 সিসি বুঝি। আমার রিটেইল এবং রিক্রুট এই দুইটা মিলে আমি এই মাসে মিনিমাম 5 সিসি বিজনেস করবো। ভাই, শুধু এইটা করেন এবং টিমে এটা ডুপ্লিকেশন করেন, ফরএভার লিভিং এ জিএলটি হইতে 5 বছর লাগবে না। চেয়ারম্যান বোনাস লেভেল 3 পাওয়ার জন্য 5 বছর লাগবে না, যদি 5 সিসিটা আপনি বোঝেন এবং টিমের মধ্যে ডুপ্লিকেশন করতে পারেন। আপনাকে 25 সিসি প্যারা নেওয়ার দরকার নেই, আপনাকে 200 সিসির প্যারা নেওয়ার দরকার নেই, আপনাকে ইগুলোর জন্য 720 সিসির প্যারা নেওয়ার দরকার নেই, আপনাকে জিএলটির জন্য 750 সিসি প্যারা নেওয়ার দরকার নাই। আপনি শুধু 5 সিসিটা বোঝেন, বাকিগুলো অটো হবে, অটো। এটাই ফরএভার লিভিং এর মার্কেটিং প্ল্যান। সো যারা একেবারে নতুন, তাদেরকে আমি বলবো, ভাই শুধু 5 সিসিটা ডুপ্লিকেশন করেন। এই মাসে আপনি 5 সিসি করেন, টিমের মধ্যে 5 সিসিটা করেন, শুধু 5 সিসিটা থাকে। স্লোগানে, কথায়, ঘুমে, প্রত্যেকটা কাউন্সিলিং এ শুধু 5 সিসিটা মনের মধ্যে রাখেন এবং এইটা নিয়ে বিজনেস করেন। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আপনি এপ্রিলের মধ্যে সুপারভাইজার হবেন, যদি আপনি 5 সিসিটা ঠিক মতো বলছেন। সো আমি আশা করব এইখানে যতজন পার্টিসিপেন্ট আছেন, 20 জন আছেন, হয়তো আমি আর ইভাবু বাদ দিলে হয়তো 18 জন আছে, বা এরকম সারাউন্ড আছেন, প্রত্যেককে আমি বলবো আমরা ইনশাল্লাহ এপ্রিল মাসে, এপ্রিল ক্লোজ হওয়ার পরে মেতে যে সেলিব্রেশন দিবে হাফসা ম্যাডাম, আমাদের যে সেলিব্রেশন হয়, আমরা প্রত্যেকটা লোক এখানে যারা আছি সবাই আমরা
সুপারভাইজার ডে ইনশাল্লাহ করবো মেতে, সবাই আমরা সুপারভাইজার ডে করবো। সো এই প্রত্যাশা থাকলো। এবং বাই বিজনেস ফর লিভিং এ আপনি বিগ বিজনেস ছাড়া বিজনেস করতে পারবেন না। সো ডু ইউ ওয়ান্ট টু টাচ দ্য হিডেন ডায়মন্ডস ইন ইউর লাইফ? আপনার জীবনের যে গুপ্ত ডায়মন্ডটা আছে, সোনার হরিণটা আছে, আপনি যদি এটা টাচ করতে চান, সো আপনাকে কি করতে হবে? এখনই কাজে নামতে হবে। আমরা